বাংলাদেশ এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরগুলোর মধ্যে অন্যতম লিডিং সেক্টর হচ্ছে আরএমজি সেক্টর, এবং এই সেক্টরের সাথে অন্যান্য অনেক বিষয় যুক্ত রয়েছে, যেমন রয়েছে শ্রমিক মালিক পক্ষ, সাপ্লাই চেইন, বিভিন্ন ব্র্যান্ড, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, এবং এর সাথে আরও নতুন করে যুক্ত হচ্ছে একাডেমিয়া। এই সেক্টরটি প্রতিনিয়ত নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তেমনি একই সাথে এই সমাধানের পথও খুঁজে দেখা হচ্ছে। গ্লোবাল কম্পিটিশনে টিকে থাকতে এই সেক্টরকে প্রতিনিয়ত হতে হচ্ছে কম্পিটিটিভ এবং মেনটেন করতে হচ্ছে কমপ্লায়েন্স। এই সেক্টরের উন্নয়নে এবং গ্রিন ট্রান্সফরমেশনে ১ দশকেরও বেশি সময় ধরে কাজ করে আসছে সুইস কন্ট্রাক্ট। তারই ধারাবাহিকতায় সুইস কন্ট্রাক্টের আয়োজনে এম্বাসি অফ সুইডেন এবং এম্বাসি অফ সুইজারল্যান্ডের সহযোগিতায় বিয়ন্ড দ্য সিম আরএমজি ফিউচার সিজন 2 এই পডকাস্টটি নিয়ে টেক্সটাইল ফোকাসের সাথে আপনাদের সাথে আছে আমি জিনিয়া কবি সূচনা। সবাইকে দেখার আমন্ত্রণ রইল। বিয়ন্ড দ্য সিম আরএমজি ফিউচার সিজন 2 তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জিনিয়া কবি সূচনা। প্রথমে একটু কথা বলতে চাই, সেটি হচ্ছে প্রথমে যখন আমাদের হাতে একটি শার্ট বা একটি সুন্দর জিন্সের প্যান্ট কিংবা একটি পোলো টি শার্ট এসে পৌঁছায়, তখন কি আমরা কেউ লক্ষ্য করি যে এটির সাথে সুন্দর বাটন আছে, সুন্দর জিপার আছে, কিংবা পিছনে লেভেলিং আছে, প্যাকেজিং আছে? এই বিষয়গুলো আসলে কারা করে? এই বিষয়গুলো কি মূল কারখানা থেকে হয়? না, মূল কারখানা থেকে হয় না। এগুলোর জন্য সাবকন্ট্রাক্ট কারখানাগুলো রয়েছে, এবং এই কারখানাগুলো যে রয়েছে সাবকন্ট্রাক্টেড কারখানাগুলো, এগুলোর যে গ্রিন ট্রান্সফরমেশন কিংবা ইএসজি কমপ্লায়েন্স, এই বিষয়গুলোর জন্য কিছু প্রতিষ্ঠান কাজ করে। তার মধ্যে একটি হচ্ছে এনবিএম। এই এনবিএম এর যিনি রিজিওনাল ম্যানেজার মোশাররফ হোসেন আছেন আজকে আমাদের সাথে। আমরা তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে এই যে সাবকন্ট্রাক্টেড যে কারখানাগুলো, তাদের কি চ্যালেঞ্জেস রয়েছে, কি সংকট রয়েছে, এবং সেগুলোর সমাধান কি করে সম্ভব? সেই বিষয়গুলো নিয়ে আজ আমরা আলোচনা করব। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ আপনাকে আমাকে ইনভাইট করার জন্য। নিশ্চয়ই। মোশাররফ হোসেন, আপনার সাথে একটু কথা বলতে চাই। এই যে আমি শুরুতেই বললাম যে আমরা তো আসলে একটা শার্ট বা একটা প্যান্ট একদম রেডিমেড কড়কড়ে নতুন যখন পাই, তার সাথে আরো অনেকগুলো বিষয় জড়িত থাকে, এবং তাদেরকে সাবকন্ট্রাক্টিং কারখানাগুলো বলা হয়, এবং এনবিএম তাদের নিয়েই কাজ করে। সেই জায়গা থেকে আমি একটু জানতে চাই, এই যে এই বিষয়গুলো আমাদের চোখে পড়ে না, কিন্তু অনেকটাই ইগনোরেন্ট থেকে যায়, বা ফ্যাক্টরি হিসাবে মানে আমরা আসলে মনে করি যে এটা এভাবেই আসে, কিন্তু এর সাথে তো আসলে অনেকগুলো বিষয় জড়িত। সেই জায়গা থেকে যদি বলি যে আপনার এক্সপেরিয়েন্স থেকে, যে টায়ার 3 যে কারখানাগুলোর প্রেক্ষাপটে গ্রিন স্কিলস কিংবা ইএসজির কথা বলছি আমরা, সেটা আসলে কি বোঝায়, বা সহজভাবে যদি বলতে চান? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এটা আসলে খুবই সময়োপযোগী একটা আলোচনা। কারণ আসলে আরএমজি এটা অনেক বিশাল একটা সেক্টর। বাট এই সেক্টরের প্রাণ হচ্ছে পেছন থেকে যারা কাজ করে, যারা আসলে কখনোই আলোচনার সামনে আসে না। সবসময় আলোচনার বাইরে থেকে দেয়। তো এই ফ্যাক্টরিগুলাকে আসলে টিয়ার 3 ফ্যাক্টরি বলে। আমরা যদি একটু সহজভাবে বুঝতে চাই, টিয়ার 1 ফ্যাক্টরি হচ্ছে যারা ইপিজেড এর ভেতরে কাজ করে। টিয়ার 2 হচ্ছে যারা মেইন স্ট্রিমে কাজ করে, এক্সপোর্ট করে সরাসরি। এবং টিয়ার 3 হচ্ছে এই ভ্যালু চেইনের ভেতরে যারা আছে, এটা হতে পারে আপনার কোনো সরবরাহকারী, প্রিন্টিং ফ্যাক্টরি, এমব্রয়ডারি, অ্যাক্সেসরিজ, আমাদের টেক্সটাইল, আমাদের ডাইং ফ্যাক্টরি। সো এই ফ্যাক্টরিগুলোকে আমরা আসলে টিয়ার 3 হিসেবে বিবেচনা করছি। তো টিয়ার 3 ক্ষেত্রে যদি আমরা বলি গ্রিন স্কিল বলতে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে তারা তাদের সীমিত সম্পদ ব্যবহার করে যেন সর্বোচ্চ প্রোডাকশনটা করতে পারে এবং বজ্র কমাতে পারে, দূষণ নিয়ন্ত্রণ করতে পারে, কারখানা পরিবেশটা নিরাপদ রাখতে পারে এবং সোশ্যাল এবং এনভায়রনমেন্টাল মানদণ্ডটা মেনে চলতে পারে। গ্রিন স্কিল বলতে মূলত এই জিনিসটাকে বোঝায়। এখনকার সময় আমরা তো আগেই এই আলোচনাগুলো শুনে নিই। এখনকার সময় এই বিষয়টি কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আ এখনকার সময় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই কারণে, কারণ এটা এখন আসলে সারভাইভাল একটা কোয়েশ্চেন হয়ে দাঁড়িয়েছে। কজ এখন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা আছে, তারা আসলে টোটাল সাপ্লাই চেনেই সে জবাবদিহিতা দেখতে চায়। তারা চায় এই সাপ্লাই চেনের ভেতরে বা ভ্যালু চেনের ভেতরে যারা কাজ করছে, তারাও মেইনস্ট্রিমের মতো এই ইএসজি নিয়ে জবাবদিহিতা দিবে, তারা স্বচ্ছতা দেখাবে, তারাও এই কাজগুলো করবে এবং ইএসজিটা প্র্যাকটিস করবে। যে কারণে আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই সাথে যদি একটু যুক্ত করি আরেকটা প্রশ্ন আমার, যে বড় রপ্তানি মুখী কারখানাগুলো যেমন মতো এই যে সাবকন্ট্রাক্টিং যে ইউনিটগুলো, সেগুলো বিদেশীদের খুব একটা নজরদারিতেও থাকে না। ইভেন আ এই কারখানাগুলোতে ইএসজি নীতিমালা গ্রহণ করলে, মানে আপনি কি মনে করেন কিভাবে এটা আন্তর্জাতিক কমপ্লায়েন্স এর স্ট্যান্ডার্ড এবং ক্রেতাদের যে মানে ক্রমবর্ধমান যে চাহিদা, সেটির সাথে তাল মেলাতে পারবে বলে? আসলে এই ব্যাপারটা আগে ছিল যে বায়াররা বা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডরা এটা এড়িয়ে যেত বা সামনে আসতো না। বাট এখন সময় বদলাচ্ছে আসলে। এই সময় বদলানোর সাথে, সাথে তারা টোটাল সাপ্লাই চেনের জবাবদিহিতাটা আসলে দেখতে চায়। তারা চায় তাদের সাপ্লাই চেনে যারা আছে,
তারাও ইএসজি প্র্যাকটিসটা করতেছে, তারাও গ্রিন স্কিলে সাপোর্ট দিচ্ছে, তারাও তাদের কারখানার ভেতরে ইএসজি নীতিটা অনুসরণ করে। যেমন ওয়ার্কারের ক্ষেত্রে তাদের কর্মপরিবেশটা নিশ্চিত করা, ওয়ার্কারের অধিকারটা, শ্রম অধিকার নিশ্চিত করা, তাদের পরিবেশগত সুরক্ষা দেওয়া, ট্রেসেবিলিটি হওয়া এবং কার্বন কমানোর মতো বিষয়গুলোতে তারা অবদান রাখতেছে। তো এই জিনিসগুলো যদি তারা আসলে করতে পারে, তখনই এই ব্যবধানটা কমে আসে, তখনই তারা আসলে একটা ট্রাস্টেড পার্টনার হিসেবে ট্রিট হয় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের কাছে। তো তারা দ্রুতই আসলে মেন স্ট্রিমের মতো সেই রেসপেক্টটা পাওয়ার মতো একটা অবস্থানে চলে যেতে পারে এবং তারা রেসপন্সিবল বিজনেস পার্টনার হিসেবে ট্রিট হতে পারে। তো এর মাধ্যমে আসলে এই ব্যবধানটা কমতে পারে। আচ্ছা, তো সেই যাত্রাটা কতটুকু কাছাকাছি আমরা? এটা যদি বলি, আসলে আমরা এখন অনেক দূরে আছি এখান থেকে। কারণ এখন অনেক দূরে আছি, এটার যদি মেইন রিজন হয় এরকম যে আমাদের ওনারদের যদি বলি সচেতনতার, এটার একটা বড় ঘাটতি আছে। বিকজ আমরা যখন হয় এটা নিয়ে আমরা যখন কথা বলি, ফ্যাক্টরি ওনাররা ভাবে এইটা করতে অনেক টাকার প্রয়োজন, ইএসজি করতে, গ্রিন স্কিল করতে অনেক টাকা লাগবে, একটা কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। এই ভীতিটা তাদেরকে আসলে অনেক দূরে সরিয়ে দেয়। কিন্তু তারা যদি আসলেই সহজভাবে জিনিসটা বোঝার চেষ্টা করে, তারা ম্যাক্সিমাম জিনিস কিন্তু নিজেরা আসলে ফ্যাক্টরিতেই করে। কিন্তু সেটা গোছানো না থাকার কারণে তারা আসলে কমপ্লায়েন্সের এই ভীতিটা কাজ করে তাদের ভেতরে। যেমন উদাহরণ হিসেবে বলতে পারি, দেখেন যে ফ্যাক্টরিতে যখন আমরা একটা ওয়ার্কার নেই, ডেফিনেটলি তাকে ওয়েজেস দিতে হয়। এখন এই কম্পিটিটিভ মার্কেটে আপনি চাইলেও কিন্তু মিনিমাম ওয়েজেসে দিতে পারবেন না। তার মানে কি, আমরা মিনিমাম ওয়েজেসটা মিট করি, কিন্তু আমরা কমপ্লায়েন্স ওয়েতে স্যালারি শিটটা রাখি না এবং একটা প্রেজেন্টেবল ওয়েতে ডকুমেন্টেশনগুলো মেনটেন করি না। এজন্যই কিন্তু আমরা কমপ্লায়েন্স থেকে দূরে সরে যাচ্ছি। ঠিক সেম ওয়েতে ফ্যাক্টরি কারখানার ভেতরে আমাদের সম্পদ রক্ষার জন্য কিন্তু আমরা অগ্নি নির্বাপন যন্ত্র রাখি। এই যন্ত্রগুলি কিন্তু রাখা হচ্ছে, কিন্তু আমি যদি একটু আইন মেনে যন্ত্রগুলোকে প্রতিস্থাপন করি, তাহলেই কিন্তু কাজটা হয়ে যায়। এই গোছানো বা এই কমন সেন্স, এই জিনিসটি আসলে কিন্তু কমপ্লায়েন্স। মানে জাস্ট একটু গাইড করা আর জাস্ট একটু গাইড করা, এই ব্যাপারগুলি আসলে মেইন ব্যাপার। অবশ্যই টাকার বা অন্যান্য ব্যাপার থাকবে, এগুলো হচ্ছে মেইন ব্যাপার। যদি আপনি ধরেন 80% কাজ, যদি টোটাল কমপ্লায়েন্সের টোটাল কাজগুলোকে লিস্ট আউট করা হয়, 80% কাজ থাকবে যার মধ্যে আসলে টাকার সম্পর্ক তেমন একটা নেই, যেটা একটু গোছায় রাখার সম্পর্ক, মানে একটা সিদ্ধান্ত, একটু সঠিক সিদ্ধান্ত ব্যবস্থাপনা। অ্যাবসলিউটলি। তো এই জিনিসগুলি আসলে, তো এই জিনিসগুলি যদি আমরা বুঝতে পারি, ওনারা যদি আসলে বুঝতে পারে, সচেতনতা ক্রিয়েট হয়, তখন তারা নিজেরাই আসলে উইলিংলি এখানে এগিয়ে আসবে। তখন তারা রিয়েল ডিফারেন্সটা ধরতে পারবে। আর এবং আরো তো কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন এই কারখানাগুলোর ক্ষেত্রে আমরা যেটা দেখি যে জায়গা, অর্থায়ন এবং কারিগরি যে সহায়তা সেগুলোর ক্ষেত্রেও আমরা সীমাবদ্ধতা দেখতে পাই এবং এই ধরনের কারখানার জন্য সাশ্রয়ী জ্বালানি দক্ষতাও হয় না। তো সেই জায়গাগুলোতে একটু আপনার কাছে জানতে চাই। সেক্ষেত্রে বাস্তবসম্মত কি ব্যবস্থাপনা গ্রহণ করা যেতে পারে? অ্যাবসলিউটলি, খুবই সুন্দর কোশ্চেন। আসলে এই সাবকন্ট্রাক্টিং কারখানাগুলোর জন্য সমাধান হওয়া উচিত আসলে সহজ, সরলভাবে এবং স্বল্প ব্যয়বহুল এবং বাস্তবসম্মত, যেন তারা রিয়েল ডিফারেন্সটা ধরতে পারে। কারণ ইএসজি কিন্তু শুধু আপনার খরচ বাড়ায় না, এটা আসলে খরচ যে কমায়, এটার জিনিসগুলি আপনারা যদি একবার বোঝাইতে পারি, তখন তারা এটাতে বেশি ইন্টারেস্টেড হবে। যেমন আমি যদি উদাহরণস্বরূপ বলি, ফ্যাক্টরিতে যেমন লাইট ব্যবহার করে তারা, লাইটটা যখন নষ্ট হবে বা পুরাতন বাল্বগুলো যখন তারা পরিবর্তন করবে, তখন সেই ট্রেডিশনাল ওয়েতে না গিয়ে আমরা এলইডি লাইটে কনভার্ট করে ফেলতে পারি। আমরা আমাদের মেশিনের রক্ষণাবেক্ষণটা নিয়মিত করতে পারি, আমরা বিদ্যুৎ অপচয়টা রোধ করতে পারি, পানির অপচয়টা রোধ করতে পারি, আমরা রাসায়নিক দ্রব্য ব্যবহার করি, সেটাকে ভালোভাবে সংরক্ষণ করা, লেবেলিং করা। এগুলির সাথে কিন্তু আপনি লক্ষ্য করবেন টাকা পয়সার কিন্তু সম্পর্ক নেই, বাট এগুলো আপনাকে অনেক সাশ্রয় এনে দিবে, খুব দ্রুত সাশ্রয় এনে দেবে। এই সাশ্রয়গুলো যখন ফ্যাক্টরি ওনাররা দেখবে, তখনই কিন্তু তারা আসলে উৎসাহিত হবে আরও বেশি উন্নতি করার জন্য। সেক্ষেত্রে ভাই চ্যালেঞ্জটা কোথায়? ফ্যাক্টরির ওনারা কি বিষয়টা জানেন না? নাকি প্রপার গাইড, নাকি তাদের সদিচ্ছার অভাব? মানে গ্যাপটা কোথায় আসলে? আসলে গ্যাপটা হচ্ছে বেশ কয়েকটা জায়গায় আছে। এর মধ্যে যদি প্রধান গ্যাপ বলা হয়, তাহলে বলা হবে যে আসলে মালিকদের সচেতনতার অভাব, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে অবশ্যই সীমিত সম্পদের একটা সীমাবদ্ধতা তাদের রয়ে গেছে। প্রপার ডকুমেন্টেশন একটা সমস্যা। পাশাপাশি প্রযুক্তিগত সাপোর্টের একটা অভাব। কারণ তাদের সেই স্কিলড ম্যান পাওয়ার নাই যারা এটা মেইনটেইন করতে পারে। প্রপার ডকুমেন্টেশন করাটা, এই জায়গাগুলি হচ্ছে প্রচুর একটা গ্যাপ। এবং একটা মিসপারসেপশন যেটা কাজ করে তাদের ভেতরে, যেটা বললাম আমি, যে এটা করতে বোধহয় অনেক টাকা লাগবে, এটা করতে বোধহয় অনেক কঠিন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, এই এত হেডেক আমি নিতে পারবো না, এরকম কিছু। এই কমপ্লায়েন্সটা কিন্তু আসলে একটা ছোট ফ্যাক্টরিতে যেমন সম্ভব, বিশাল বড় গ্রিন ফ্যাক্টরিতেও সম্ভব। কিন্তু জাস্ট খালি তাদের একটা আগ্রহটা লাগবে এবং তাদের বোঝার সেই সক্ষমতা আসতে হবে যে আপনি না। যেটা বললেন অ্যাবসলিউটলি। সচেতনতাটা আসলে প্রয়োজন। জি। সাবকন্ট্রাক্টিং কারখানাগুলোর যদি আপনাদের কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে প্রোগ্রেস প্রজেক্ট কিভাবে সহায়তা করছে? এটি কি আপনাদের মানে সেবার উপর আস্থা বাড়ানো বা
ধরেন ভিজিবিলিটি যেটাকে বলে কিংবা নতুন ব্যবসায়িক সুযোগ তৈরিতে কোনো ভূমিকা রেখেছে? অ্যাবসোলুটলি। এই মুহূর্তে যদি বলি সুইস কন্ট্রাক্টের যে প্রোগ্রামটা, এটা খুবই সময়োপযোগী একটা সিদ্ধান্ত। যার মাধ্যমে আমরা প্রোগ্রেস প্রোগ্রামের মাধ্যমে বেশ কিছু ফ্যাক্টরিতে আমরা কাজ করছি। সেটার মধ্যে আমরা রিয়েল ডিফারেন্সটা দেখতে পাচ্ছি। আমরা এটার মাধ্যমে তাদেরকে বোঝাতে এটা সমর্থ হচ্ছি যে সাস্টেইনেবিলিটি শুধু তাদের খরচ বাড়ায় না, এটা তাদের খরচ কমাতে সহায়তা করে এবং তাদের প্রোডাকশন এফিসিয়েন্সি বাড়ায়। তাদের উৎপাদনশীলতা অনেক বেড়ে যায়। তাদের খরচ কমানোর রাস্তাগুলি দেখানো হয়। এইভাবে জিনিসগুলিকে যখন অ্যাডপ্ট করা হয় তখন তারা রিয়েল প্রোগ্রেসটা বুঝতে পারে এবং যখন তারা আর আমরা যেটা করি তখন ফ্যাক্টরিকে টোটাল কাজটাকে যখন আমরা স্টেপ বাই স্টেপ তাদেরকে গাইডেন্স করি, ডেভেলপ করি এবং টোটাল কাজগুলোকে ধাপে ধাপে সাজিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করি, তখন তারা দেখে যে আমরা যদি এই টোটাল কাজটাকে ৩টা ধাপে ভাগ করি যে নো কস্ট ইনভেস্টমেন্টে কোন কাজগুলি, মিডল কস্ট ইনভেস্টমেন্ট এবং হাই কস্ট ইনভেস্টমেন্টে। তো দেখা যাবে নো কস্ট এবং লো কস্ট ২টা মিলে প্রায় 80% মতো কাজ হয়ে যায়। তখন তারা যখন এই কাজগুলি করে তখন তারা খুব কাছাকাছি চলে আসে। তো এক্সাম্পল হিসেবে দেখা যায় এর মধ্যে আমরা চিটাগং একটা ফ্যাক্টরি, আমরা যখন তারা প্রথমে এটা করতে মানে বুঝতেছে না আসলে এই কঠিন প্রক্রিয়ার মধ্যে যাবে কিনা, যখন তাদেরকে বোঝালাম যে না এটা এইভাবে করা যায়, এভাবে সম্ভব, আপনি করে দেখতে পারেন, তখন তারা এবং প্রোগ্রেস এটা সম্পূর্ণ সাপোর্ট করবে। যখন প্রোগ্রেস সাপোর্ট করলো, তারা এই কাজটা ইমপ্লিমেন্ট করলো এবং তারা বায়ারদের কাছে সেই সার্টিফিকেটগুলি শো করলো, তারা সরাসরি নমিনেটেড হয়ে গেল ব্র্যান্ডের। তখন আগে যদি তারা 30 সেন্টে যে কাজটা করতো তারা এটা 50 সেন্টে কাজ করে। তো এখানে রেভিনিউটাও বড় ধরনের একটা ইম্প্যাক্ট ফেলে। তখন তারা আসলে রিয়েল সেই মজাটা পাইতে শুরু করছে যে না এটাই আসলে হওয়া উচিত। মানে এটা একটা মানে ভালো উদাহরণ রাইট, রাইট। কিন্তু। ভালো উদাহরণ হিসেবে কাজ করলো তখন তাদের কাছে। ভাইয়া এ ধরনের যে ফ্যাক্টরিগুলো আছে, বেসিক চ্যালেঞ্জগুলো কি আসলে এ ধরনের ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে? এই ক্ষেত্রে বেসিক চ্যালেঞ্জ যদি বলি আমরা, সেটা হচ্ছে আমাদের এই স্কিলড ম্যান পাওয়ার, এটা একটা বড় সমস্যা আসলে। কারণ এই কাজগুলো যে করবে তাদের তো জিনিসটা জানতে হবে। তারা যদি এটা না জানে তাহলে তো মেইনটেইন করতে পারবে না। তো মেইনটেইন করার জন্য আমাদের ম্যান পাওয়ার দরকার, যারা এটা কাজ করবে এবং এখানে মিড লেভেল ম্যানেজমেন্ট এবং ওয়ার্কার থেকে শুরু করে তাদেরকে সচেতন করার জন্য যে ট্রেনিংগুলি, এইগুলি খুব কার্যকরী ভূমিকা পালন করতে পারে। সেক্ষেত্রে কি ভাইয়া মানে আমরা যদি একটু সীমাবদ্ধতাগুলো বলি, মানে অর্থনৈতিক সীমাবদ্ধতা থাকে কিংবা অনানুষ্ঠানিক যে কাঠামো যেটাকে বলে আরকি, মানে তারা সেভাবে স্ট্রাকচার ওয়াইজ না কিংবা প্রণোদনার অভাব রয়েছে। এই বিষয়গুলো কি মানে চ্যালেঞ্জ এর মধ্যে আছে? অ্যাবসোলুটলি এগুলো অবশ্যই চ্যালেঞ্জ। যদি মেজর আকারে বলি তাহলে তাদের আসলে যে সীমাবদ্ধগুলো আছে সেগুলোর মধ্যে ফাইন্যান্সটা যেমন থাকবে। এই ক্ষেত্রগুলোতে যদি তারা আসলে আ কিছু গভর্নমেন্ট থেকে যদি কোনো ধরনের অ ঋণগুলি যদি কোনো সহজ শর্তে ঋণগুলি পেত বা ট্যাক্স ইনসেন্টিভের ব্যাপারগুলি থাকতো, অথবা যারা গ্রিন ফাইন্যান্স অথবা গ্রিন টেকনোলজি অ্যাডপ্ট করে তাদেরকে যদি কোনো প্রণোদনার ব্যবস্থা করা হতো, তাহলে তারা এগুলো বেশি উৎসাহিত হতো এই কাজগুলো করার জন্য। তাহলে তাহলে এটা একটা কাজ হইতে পারতো আসলে। ভাইয়া এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আপনারা কি কোনো উদ্ভাবনী পদ্ধতি বা কিছু ভেবেছেন? মানে কিভাবে এটা আসলে মানে বা কোনো একটা পদ্ধতি ব্যবহার করছেন কিনা এই ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে? হ্যাঁ, এই ফ্যাক্টরিগুলোর ক্ষেত্রে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে আসলে তাদেরকে ১ম এ আমরা একটা অ্যাসেস করি, প্রাথমিক মূল্যায়ন করি ESG-র ব্যাপারে কোন জায়গাগুলোতে গ্যাপ আছে। এই গ্যাপগুলাকে মাথায় রেখে আমরা একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি করি। ডেভেলপমেন্ট প্ল্যানটা তৈরি করার পরে যখন তাদেরকে নিয়ে আমরা বসি যে ডেভেলপমেন্ট প্ল্যানটা আমরা এভাবে করে এগিয়ে যেতে পারি সামনে। তখন তারা আসলে সাহসটা পায়, সাহসটা সঞ্চার করে। তখন আমরা গ্র্যাজুয়ালি যখন এই কাজগুলো করতে থাকি দেখা যাচ্ছে কাজের পাশাপাশি তাদের আসলে অনেক খরচও কমতেছে এবং শুধু খরচ বাড়তেছে না, খরচ কমতেছে কিছু ক্ষেত্রে এবং তারা পরবর্তী স্টেপগুলো নেওয়ার জন্য তারা উৎসাহিত হচ্ছে। এভাবে আমরা স্টেপগুলো দেখছি। আমরা শুধু আলোচনাই করতেছি না যে সাস্টেনেবিলিটি করলে এটা হবে, এটা আপনারা হবে। ইমপ্লিমেন্টেশন এ হ্যাঁ, হ্যাঁ, গিয়েছেন। আমরা এটা দেখাই দিচ্ছি রাস্তাগুলি যে কিভাবে তাদের খরচ কমাতে পারে এবং সাস্টেনেবল হয়ে তারা সামনের দিকে চলে যেতে পারে। ভাইয়া এই ধরনের ছোট কারখানাগুলোর ক্ষেত্রে সাধারণত ডিসিশন নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সেন্ট্রালাইজড হয় এবং জি। দেখা যায় যে আপনি যেটা বলছিলেন অ্যাওয়ারনেসও কিছুটা কম থাকে, হ্যাঁ? সেক্ষেত্রে যদি বলি যে গ্রিন প্র্যাকটিস বা পরিবেশ বান্ধব যে চর্চাগুলো, সেই জায়গাগুলো করতে আপনারা কর্মী এবং যে মধ্যবর্তী পর্যায়ে যারা মানে ম্যানেজমেন্টে যারা রয়েছেন, তাদের প্রশিক্ষণ বা সক্ষমতা বৃদ্ধির বিষয়টিকে কিভাবে দেখেন? চমৎকার। আসলে এখানে একটা ফ্যাক্টরি বা কারখানার কিন্তু ম্যান পাওয়ারই আসলে মেইন চালিকা শক্তি। তো আবার এই ছোট কারখানাগুলোর ক্ষেত্রে যেমন সাবকন্ট্রাক্টিং কারখানাগুলোর ক্ষেত্রে এখানে ডিসিশন মেকিংটা হয় কিন্তু একটা সেন্ট্রাল মানে ওনার সেন্ট্রিক। তো যখন ওনারটাকে আসলে তখন তার সাথে কথা বলে তার সেই সম্মতিটা পাওয়া যায়, আমরা তখন ফার্স্ট ফোকাস দেই ওনারের সাথে ডিসকাশন। উনি আসলে চান কিনা।
হুম। কারণ একটা ওনার যদি না চান তাহলে আসলে কখনোই এই পরিবর্তনটা সাস্টেনেবল হবে না। যখন উনার থেকে আমরা সম্মতি পাই এবং উনি সাপোর্টিভ হন, তখনই আমরা ২ টা অ্যাঙ্গেলে আমরা এই ট্রেনিংগুলো দিয়ে থাকি। মধ্যম মিড লেভেল ম্যানেজমেন্টকে এবং ওয়ার্কার লেভেলে। মিড লেভেল ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেমন প্রোডাকশন এফিসিয়েন্সি নিয়ে ট্রেনিং করতে পারে, ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে ট্রেনিং, কারখানার কর্মপরিবেশ কীভাবে নিরাপদ রাখবে, সোশ্যাল এবং এনভায়রনমেন্ট স্ট্যান্ডার্ডগুলো কীভাবে তারা ইমপ্লিমেন্ট করবে, এই বিষয়গুলোর উপরে মধ্যম ম্যানেজমেন্টকে ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি ওয়ার্কারদেরকে আমরা ট্রেনিং দিই খুব সহজ ভাষায়, সাবলীল ভাষায়, যেন তারা ইজিলি বুঝতে পারে। তারা কীভাবে বিদ্যুৎ অপচয় রোধ করবে, পানির অপচয় রোধ করবে, কাজ যখন করবে তারা কীভাবে নিরাপদভাবে কাজটা করবে, তারা কোনো রিস্ক দেখলে সেটা কিভাবে রিপোর্টিং করবে, তাদের কোনো গ্রিভেন্স থাকলে তারা কিভাবে সেটা হ্যান্ডেল রিপোর্ট করবে টু দ্য ম্যানেজমেন্ট। এই জিনিসগুলো আমরা খুব সহজ ভাষায় এবং সাবলীল ভাষায় তাদেরকে বোঝানোর চেষ্টা করি। ছোট, ছোট লিফলেট থাকে, ছোট, ছোট ব্যানার পোস্টার থাকে এবং ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে যেন তারা ইজিলি সেটার সাথে কানেক্ট করতে পারে। তো এভাবে আমরা আসলে এই ২ টা অ্যাঙ্গেলই ট্রেনিং দিয়ে থাকি। সাবকন্ট্রাক্টেড যে কারখানাগুলো সেখানে যদি ইএসজি চর্চাটাকে আমরা মানে রেগুলার হবে বা ত্বরান্বিত করতে যাই, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক সহায়তা কতটুকু প্রয়োজন বলে আপনি মনে করেন? হ্যাঁ, এখানে প্রাতিষ্ঠানিক সহায়তা এবং কি ডিফারেন্ট স্টেক হোল্ডারদের এনগেজমেন্ট আসলে দরকার। অ এক্ষেত্রে আমি বলব প্রথমত ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যারা আছেন এবং টিয়ার 1 ফ্যাক্টরি বা টিয়ার 2 ফ্যাক্টরি যারা আছেন, তাদের সাথেই তো সরাসরি কানেক্ট এই টিয়ার 3। তো তারা যদি এই উন্নয়নের একটা অংশীদার হন, তাহলে হবে কি শুধু তাদেরকে চাপ দিলেই হবে না। তাদেরকে এই অংশীদারিত্বের একটা পার্টনার হিসেবে কাজ করতে হবে। তাদেরকে সময় দিতে হবে। যে হ্যাঁ, তুমি কাজটা করো, আমরা তোমার সাথে আছি। এই ভীতিটা থেকে দূর হয়ে যদি তারা এই সময়টা পায় তাহলে তারা কাজ করতে পারে। এটা হচ্ছে তাদের সাইড থেকে একটা প্রাতিষ্ঠানিক একটা হেল্প হতে পারে। এর পাশাপাশি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এবং ডেভেলপমেন্ট পার্টনার এবং গভর্নমেন্ট থেকে যদি বিভিন্নভাবে সবাই একত্রে কাজ করি তাহলে এটা খুব দ্রুত সফলকাম হওয়া সম্ভব। এবং ভাই সেক্ষেত্রে নীতিগত প্রণোদনা কিংবা বায়ারদের অংশগ্রহণ সেই জায়গাগুলোতেও যদি কাজ করার অ্যাবসোলিউটলি, সুযোগ থাকে। অ্যাবসোলিউটলি। সেই জায়গাগুলিতে কাজ করলে আসলে এবং কি তাদেরকে যদি আমরা যারা ভালো কাজ করতেছে তাদেরকে যদি আমরা রিকগনিশন এর একটা ব্যবস্থা করি, কিংবা বিশেষ আর্থিক বিশেষ আর্থিক প্রণোদনা, এই ইনসেনটিভ এর মাধ্যমে এটা হতে পারে। এবং যারা ভালো কাজ করতেছে এই ইনসেনটিভ গুলোর ব্যবস্থা হতে পারে। এবং যদি গ্রিন ফাইন্যান্সিং এ কেউ লোন নিতে চায়, এই প্রসেসটাকে যদি আমরা একটু সহজ করি, যারা গ্রিন টেকনোলজিটা অ্যাডপ্ট করবে তাদেরকে সহজ শর্তে লোন দেওয়া যায়। তাহলে আসলে সাস্টেনেবিলিটি অনেক দূর নিয়ে যাওয়া সম্ভব। সেক্ষেত্রে ভাইয়া যদি আমরা একটা এরকম মানে আপনার কাছ থেকে জানতে চাই যে বাংলাদেশের সব সাবকন্ট্রাক্টিং যে কারখানাগুলো সেগুলোকে যদি পরিবেশ বান্ধব করার জন্য আমরা যদি একটা মডেল তৈরি করতে চাই, সেটি আসলে কেমন হবে বা পরিবেশ বান্ধব করার জন্য? এই ক্ষেত্রে যদি আমাকে বলেন, আমি বলব একটা প্রস্তাব হইতে পারে লাইক ক্লাস্টার ভিত্তিক করে আমরা করতে পারি। আ এটা হতে পারে এমন এলাকা ভিত্তিক আমরা যদি একটা কাজ করি যে এলাকায় বেশ কয়েকটা ফ্যাক্টরিকে একসাথে নিয়ে কাজ করা। হুম, হুম। তাহলে হবে কি সময়টাও সেভ হবে, সহজ হবে এবং এটা খুব দ্রুত বাস্তবায়নযোগ্য হবে। যেমন ক্লাস্টারের প্রধান হইতে পারে যে আমরা একটা প্রাথমিক ইএসজি মূল্যায়ন করলাম ফ্যাক্টরিগুলোতে। তারপরে এখানে আমরা সেন্ট্রাল বা একটা যৌথ ট্রেনিং এর একটা ব্যবস্থা হতে পারে। তারপরে এখানে ডেভেলপমেন্ট প্ল্যানটা তৈরি হবে ইএসজি আপনার মূল্যায়ন থেকে একটা ডেভেলপমেন্ট প্ল্যান তৈরি হবে প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য। এই ফ্যাক্টরিগুলোকে নিয়ে আমরা একসাথে তার বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায়, তার রিসাইকেলিং প্রসেসটা কিভাবে করা যায়, এগুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। এই জিনিসগুলো নিয়ে যদি আমরা একসাথে কাজ করতে পারি বা সেন্ট্রাল কোনো যদি একটা প্ল্যাটফর্ম থাকে যেখান থেকে তারা কারিগরি সহায়তা পাবে, প্রশিক্ষণ পাবে এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম আমরা ডেভেলপ করতে পারি। যার মাধ্যমে আমাদের টিয়ার 3 ফ্যাক্টরি বা সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরিগুলোকে মনিটর করা যাইতে পারে। এবং তাদের প্রয়োজনগুলো আমরা এখান থেকে সর্ট আউট করতে পারি। তো এই জিনিসগুলো যদি করি আমরা তাহলে আসলে খুব দ্রুতই এই জিনিসটা ডেভেলপ করা হ্যাঁ, সম্ভব। এই যে আপনি একটা মডেলের কথা বললেন পরিবেশ বান্ধব, এটি সফল করার জন্য যদি আমি শিল্প মালিকদের কথা বলি, বায়ারদের ভূমিকা কিংবা উন্নয়ন সহযোগী যারা আছেন, তারা কিভাবে ভূমিকা রাখতে পারে? তারা এখন যেহেতু এই কাজটা তাদেরও সব অ্যাঙ্গেল থেকে এটা একটা রিকোয়ারমেন্ট। এটা এখন আসলে কারো কোনো চয়েস না। এটা হচ্ছে টোটাল সাপ্লাই চেইনে একটা জবাবদিহিতা। এই জবাবদিহিতা নিশ্চিত করতে হলে সবাইকে এগিয়ে আসতে হবে। এবং যদি আমরা মোটা দাগে আরএমজি সেক্টরটাকে সামনে নিয়ে যেতে চাই, তাহলে এই টিয়ার 3 ফ্যাক্টরি এবং সাবকন্ট্রাক্টিং ফ্যাক্টরিগুলোকে সাপোর্ট দেওয়া এটা সবারই একটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে সরকার, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, ডেভেলপমেন্ট পার্টনার এবং যারা এটার সাথে সম্পৃক্ত আছেন, টিয়ার 2 ফ্যাক্টরিজ তাদের সবাই একসাথে এই কাজ করতে হবে। তাহলে আসলে আমরা এটা সফলকাম হতে পারবো খুব দ্রুত।
ভাইয়া আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে সবশেষে একটা প্রশ্ন করতে চাই। প্লিজ। আমরা এই যে আরএমজি সেক্টর এবং এটার সাথে যে একদম ওতপ্রোতভাবে জড়িত যে সাবকন্ট্রাক্টিং কারখানাগুলো, তাদের পরিবেশ বান্ধব এবং সব বিষয় নিয়ে কঠিন সহজভাবে অনেক কথা বললাম। একদম শেষ পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে এই যে আরএমজি সেক্টরের সাথে এটা কতটা জড়িত এবং এটা ছাড়া তো আসলে এটা সম্ভব না। তার মানে এটাকে যদি আমরা বলি যে গ্রিন ট্রান্সফরমেশন কিংবা ইএসজি কমপ্লায়েন্স এটা করাটা কতটা জরুরি? আমি যদি এক কথায় একদম সহজভাবে বলি। মানে আরএমজি সেক্টর তো এটা ছাড়া হবে না। সেই জায়গাগুলো যদি একটু বলে দেন। এটা আসলে এখন জরুরি বললে বলে একটা গ্যাপ বোঝায়। এটা আসলে ছাড়া সম্ভবই না এখন। সম্ভবই না। সম্ভবই না, কারণ হচ্ছে আপনার ব্র্যান্ডরা এখন ডিরেক্ট চাচ্ছে তাদের সাপ্লাই চেইনেই টোটাল স্বচ্ছতা, অ্যাকাউন্টেবিলিটি, রেসপন্সিবিলিটি দেখতে। তার মানে তারা চাচ্ছেই কোনো ফ্যাক্টরি যদি টিয়ার 2 অথবা 1 কাজ করে, সে কার সাথে এই সাপ্লাই চেইনে কাজ করতেছে, ভ্যালু চেইনে কারা আছে, তাদের কমপ্লায়েন্সের কি অবস্থা, সেই রিপোর্টটা তারা দেখতে চাচ্ছে। তার মানে আল্টিমেটলি আমার হাতে আর চয়েস নাই। এখন আমাকে যদি টিকে থাকতে হয় অথবা এই প্রতিযোগী মার্কেটে এগিয়ে যেতে হয়, তাহলে আমাকে এই সাস্টেনেবিলিটি বলি, ESG প্র্যাকটিস বলি, এটা আমাকে করতেই হবে। এই ট্রানজিশন ছাড়া আসলে আর কোনো বিকল্প নাই এখন। একেবারেই। ভাইয়া আমাদের এই আয়োজনটা তো আসলে মূলত যারা এই সাবকন্ট্রাক্টিং কারখানাগুলো আছে, তাদের যারা ম্যানেজমেন্ট আছে তারাও তো দেখবে এবং আরএমজি সেক্টরে যারা আছে তারাও দেখবেন। তো এই যে যারা এই ধরনের ফ্যাক্টরিগুলোর যারা ম্যানেজমেন্টে আছেন, তাদের জন্য যদি কিছু সফল বা একদম সহজ কোনো উদাহরণ আমরা তুলে ধরতে পারি যে কিছুটা পরিবর্তন হলেই কিন্তু আসলে এই মূল জায়গাটায় পৌঁছানো সম্ভব। সেটা যদি একটু বলেন। আ আচ্ছা, সেক্ষেত্রে আমি যদি একটা ফ্যাক্টরি এক্সাম্পল টানি, আ একটা ফ্যাক্টরি, আমি নাম বলছি না। তো ফ্যাক্টরিটাতে যখন আমাদের ইন্টারভেনশন শুরু হয় সুইস কন্ট্রাক্টের থ্রুতে প্রোগ্রেস প্রোগ্রামের মাধ্যমে, তো তখনও আমাদেরকে ইনিশিয়ালি আসলে ফ্যাক্টরিকে বোঝাইতে হয় আমরা এই প্রোগ্রামটা কেন করতে চাচ্ছি। আসলে অনেক ক্ষেত্রে হয় কি, ফ্যাক্টরির ইম্পর্টেন্স হোয়ার এজ ফ্যাক্টরি জানে না। ওই ইম্পর্টেন্সটা আমাদেরই বোঝাইতে হচ্ছে যে আপনারই ইম্পর্টেন্স এটা। আপনি এখানে আটকায় আছেন বা আপনি এখান থেকে উঠতে পারছেন না, বা আপনার সামনে খুব সুন্দর পথ। বাট আপনি কিছু কাজের জন্য সেটা আম আপনি ওই সর্ট আউট জায়গাটায় করতে পৌঁছাতে পারছেন না। ওই পারছে। জায়গাটায় পৌঁছাতে পারছেন না। হোয়ার এজ আমার ইম্পোর্টেন্স তো আমার বোঝা উচিত। দেখা যাচ্ছে যে প্রোগ্রেস প্রোগ্রামে গিয়ে বোঝাচ্ছে যে আপনার ইম্পোর্টেন্স এখানে। তো যখন আসলে বোঝানোর পরে তারা যখন বুঝতে পারল, তখন আমরা প্রোগ্রামটা শুরু করি। প্রায় ৩ থেকে ৪ মাস লাগে আমাদের এই প্রোগ্রামটা করতে। এখানে বেশ কিছু ইন্টারভেনশন ছিল। লাইক সোশ্যাল কমপ্লায়েন্স ইমপ্লিমেন্টেশন, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স ইমপ্লিমেন্টেশন। এই ইমপ্লিমেন্টেশনগুলো আসলে আমাদের গ্যাপ অ্যাসেসমেন্ট থেকে আসে। আমরা শুরুতে একটা গ্যাপ অ্যাসেসমেন্ট করি ফ্যাক্টরিতে। গ্যাপ অ্যাসেসমেন্ট থেকে যে প্রবলেমগুলো উঠে আসে, এখান থেকে আমরা একটু সাজাই স্টেপভাবে যে সোশ্যাল কমপ্লায়েন্সে কীভাবে কাজ করতে হবে, এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্সে কীভাবে কাজ করতে হবে, যেটা তারাও যেন আসলে অ্যাফোর্ড করতে পারে। শুধু তো আমি চাইলেই হবে না, তাদেরও অ্যাফোর্ডেবল হতে হবে। তো এভাবে আমরা সাজানোর পরে আমরা টাইম ওয়াইজ আমরা সেটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়ে ফেলি। তারপরে এই ২ টার পাশাপাশি চলে আমরা এনার্জি অ্যাসেসমেন্ট করি ওখানে। আমরা আমরা কার্বন অ্যাকাউন্টিং এবং নেট জিরো পাথওয়ের অ্যাসেসমেন্ট করি। যেখান থেকে আসলে উঠে আসে কোন মেশিনারিজ থেকে তার কী ধরনের এনার্জি লস হচ্ছে, সে এখানে কাজ করতে পারে, তাহলে তার এনার্জিটা সেভ হবে, সে উম খুব এফিশিয়েন্ট ওয়েতে কাজ করতে পারবে। এবং কার্বন এমিশন কত হচ্ছে, আমরা সেটা কার্বন অ্যাকাউন্টিং এবং নেট জিরো পাথওয়ে থেকে জানতে পারছি। এবং তারা কতটুকু এফোর্ড করতে পারবে, তাদের মতামত নিয়ে আমরা রিপোর্টটা সাজাচ্ছি। এবং সাজাচ্ছি এমনভাবে দেখা যাচ্ছে ২০৪০-এর ভেতরেই হয়তোবা তার নেট জিরোতে পৌঁছে যাওয়া সম্ভব। এবং কোন মেশিন থেকে বা কোন অ্যাক্টিভিটিস থেকে কতটুকু কার্বন এমিশন হচ্ছে, এই ডেটাগুলো আমরা পাচ্ছি। এবং এটা কমাইতে কী ইনিশিয়েটিভ নিতে হবে এবং ইনিশিয়েটিভগুলোর জন্য কী খরচ হবে তার, বা কত টাকা খরচ হবে, অথবা কিছু ইনিশিয়েটিভ আছে কোনো খরচই দরকার নেই তার। কোনো এক্সপেন্স হবে না এখানে। এখানে জাস্ট তার সদিচ্ছার প্রয়োজন। তো তার তো অলরেডি তার ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার দিয়ে কাজটা করতে পারে। যেমন অনেক স্টিম আপনার লস হচ্ছে, সেই স্টিমের লিকেজ আছে দেখে সেইটা র্যাপিং করে আপনার লিকেজটা সারতে পারে। এখান থেকে আমি স্টিমটা সেভিংয়ের মাধ্যমেই কিন্তু আপনার এনার্জি সেভিং হচ্ছে। তো এভাবে আমরা টোটাল গাইডটা দিয়ে দিই এবং প্রত্যেকটা মেশিনারিজের আমরা গাইডেন্স দিয়ে দিই। কোন মেশিনারিজ কীভাবে চলবে, কতটুকু হলে কি হবে, এবং কোনটা থেকে কতটুকু এনার্জি ওয়েস্ট হচ্ছে, এগুলা একটা টোটাল রোড ম্যাপ থাকে এই রিপোর্টটা কিন্তু তার শুধু ১ বছরের না, এটা তার ১০ বছরের জন্য হতে পারে, ২০ বছরের জন্য একটা গাইডলাইন হিসেবে কাজ করবে। পাশাপাশি আমরা যেটা করি, সেখানে আইএসওটা ইমপ্লিমেন্ট করি। কজ আসলে একটা ফ্যাক্টরি ম্যানেজমেন্ট সিস্টেমটা একটা মূল জিনিস। যখন ম্যানেজমেন্ট সিস্টেমটা ডেভেলপ না হয়, তাহলে হবে কি, সে আজকে তার সিস্টেম আসে, তখন ম্যান কন্ট্রোল হয়ে যায়। একটা মানুষ এসে বসছে, সে চলে গেছে, তার কমপ্লায়েন্স নাই। আবার আরেকজন আসছে, সে তার মতো করে কোম্পানি চালাচ্ছে। বাট আমরা চাই সেখানে একটা ম্যানেজমেন্ট সিস্টেম এস্টাবলিশড হোক। তাহলে হবে কি, কোনো লোক যদি চলেও যায়, তার সিস্টেম রয়ে যাবে, আরেকজন এসে সেই সিস্টেমটা রান করবে। তাহলে ফ্যাক্টরিকেও কখনো চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না। তো এই জিনিসটাকে ফোকাস দিয়ে আমরা আইএসও 14001, যেটা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম, এটাকে আমরা করি সেই ফ্যাক্টরিটাতে।
পাশাপাশি আমরা এখানে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রামটা করি মিড লেভেল ম্যানেজমেন্টের জন্য। তাদেরকে বোঝাই তাদের জায়গা থেকে আসলে কী কী করণীয়, সোশ্যালের ক্ষেত্রে, এনভায়রনমেন্টের ক্ষেত্রে তারা সেই জায়গাগুলোতে ফোকাস দিয়ে তারা কাজ করে। আমরা শুধু এই 3 দিনের একটা প্রোগ্রাম থাকে ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম। সেখানে আমরা তাদেরকে শেখাই কিভাবে কাজ করতে হবে, আগে জানতে হবে, তারপর সেটা ইমপ্লিমেন্ট কিভাবে করবে, এবং আমরা ফ্লোরে নিয়ে হাতে কলমে দেখিয়ে দিই যে কিভাবে কাজ করতে হবে। তারা যখন এই জিনিসগুলো শিখে ফেলে, তারপরে তারা নিজেরাই আসলে ক্যাপেবল হয়ে যায় এনাফ যে কিভাবে আসলে কমপ্লেক্স করতে হবে। তারাই আসলে একজন কনসালটেন্ট তখন। তো এভাবে আমরা মিড লেভেল ম্যানেজমেন্টটাকে আমরা সাজানোর চেষ্টা করি। পাশাপাশি আমরা গ্রিন স্কিল ট্রেনিং দেই ওয়ার্কারদেরকে, যারা সরাসরি কাজ করে। তারা যে কাজের মাধ্যমে তাদেরকে আমরা ফ্লোরেই দেখাই দেওয়ার চেষ্টা করি, সে যে কাজটা করতেছে কিভাবে নিরাপদ হইতে কাজটা করবে, কেমিক্যাল সে হ্যান্ডেল করতেছে কিভাবে সেফলি সেটা হ্যান্ডেল করবে। তারপর সে তার কর্মপরিবেশে যখন সে বজ্র হচ্ছে সেটাকে সে কিভাবে ম্যানেজ করবে, এবং পাশাপাশি তার বিদ্যুৎ অপচয়, পানির অপচয় এগুলো যাতে না হয়, এবং কোথাও যদি সে কোনো লিকেজ দেখে কিভাবে রিপোর্টিং করবে যেন এই ওয়েস্টেজগুলো না হয়। এভাবে আমরা ওয়ার্কারদের জন্য একটা মডিউল রাখতেছি। এই বেশ কয়েকটা মডিউলে আমরা যখন ফ্যাক্টরি কাজ করে তার সব অ্যাঙ্গেল থেকেই আসলে সেই ইমপ্রুভমেন্টের দিকে যেতে থাকে, এবং এটার পরে আমরা 3-4 মাস পরে একটা সোশ্যাল কমপ্লায়েন্স অডিট করি থার্ড পার্টি থেকে। তখন রিয়েল চেঞ্জেসটা আসে এই সার্টিফিকেশনের মাধ্যমে। যখন এই সার্টিফিকেশনগুলি এই ফ্যাক্টরি তার বায়ারের কাছে সাবমিট করে, বায়ার তাকে সরাসরি নমিনেট করে নেয়। এই নমিনেট করার মাধ্যমে তার যখন খুব চ্যালেঞ্জ ছিল অর্ডার নিয়ে, এখন তার এমন একটা অবস্থা হয়েছে সে চাইলে আরেকজনকে সাব কন্ট্রাক্ট দিতে পারে। তো এটা হচ্ছে একটা বাস্তব উদাহরণ। আমি ইচ্ছা করে নাম বললাম না ফ্যাক্টরি, বাট এটা হচ্ছে রিয়েলিটি। আর এই প্রোগ্রেস প্রোগ্রামের মাধ্যমে শুধু তারাই নয়, আসলে আমরাও উপকৃত হচ্ছি। আমরা এনবিএম আমাদেরও বিজনেস গ্রো হচ্ছে, কারণ তারা যখন উপকৃত হচ্ছে তখন তারা তার সার্কেলে শেয়ার করতেছে, তার আরেকজন ফ্যাক্টরি ওনারের সাথে শেয়ার করতেছে, তখন তারা আমাদের সাথে আবার যোগাযোগ করতেছে যে ভাই আমার ফ্যাক্টরিতে আমরা কমপ্লেক্স করতে চাই, আপনি একটু আসেন। সেখানে কিন্তু এই প্রোগ্রেসের আর হেল্প দরকার হচ্ছে না, তারা ইন্ডিপেন্ডেন্টলি তার সেই অ্যাপ্রোচটা এবং দিচ্ছে। সার্বিকভাবে আমরাই তো অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছি। তো ইকোনমি বুস্ট আপের জন্য আসলে সব অ্যাঙ্গেল থেকে আসলে সবারই সহায়তা এই মুহূর্তে দরকার সেই সাব কন্ট্রাক্টিং ফ্যাক্টরিগুলোকে সামনে নিয়ে আসার জন্য। এবং এটা অনেকটা টিম ওয়ার্কের মতো। থ্যাংক ইউ সো হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ মোশাররফ হোসেন। আমাদেরকে আপনি অনেক তথ্যবহুল কথা বললেন এবং আমরা অনেক কিছু জানলাম। আপনাকে ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা আজকে দারুণ একটা আলোচনায় ছিলাম এবং যেমনটি বলছিলেন আমাদের অতিথি যে এই যে রেডিমেড গার্মেন্টস আরএমজি, এই সেক্টরের সাথে এই সাবকন্ট্রাক্ট কারখানাগুলো শুধু গুরুত্বপূর্ণ নয়, এদের কিন্তু কোনো বিকল্প মানে এটা ছাড়া আরএমজির কথা কিন্তু এটার কোনো বিকল্পই নেই। সো একটা আরেকটার সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত এবং সে কারণে এটাকে পরিবেশ বান্ধব করা কিংবা ESG কমপ্লায়েন্স, গ্রিন ট্রান্সফরমেশন এই বিষয়গুলোর প্রতি সামান্য একটু গুরুত্ব দিলেই কিন্তু এবং সঠিক ব্যবস্থাপনা এবং সচেতনতা, এই 3টি বিষয় থাকলেই কিন্তু পুরো বিষয়টির আমূল পরিবর্তন সম্ভব। আপনারা থাকবেন আমাদের সাথে। আমরা আরও গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব।